নমস্কার, আমি দেবযানী আর আপনারা দেখছেন নারীর স্বাস্থ্য বিভাগ। একটা চিঠি দিয়ে শুরু করি, কেমন? চিঠিটা লিখেছেন ছায়া চৌধুরী, বীরভূম থেকে। দেবযানী, আমার বয়স 56 বছর। আমি নারীর স্বাস্থ্য বিভাগে একটি মন্তব্য রাখছি। সেটি হলো, আমার ডান হাতের রিস্টের বাম দিকের হাড়টা প্রচন্ড ব্যথা, কনকনে ভাব। কি করব? যদি জানাও তাহলে উপকৃত হব। ভারী জিনিস তুললে মনে হয় হাতটা ঘুরে যাচ্ছে, তখন হাড়ের ব্যথাটা আরো বেশি বাড়ে। সবসময়ের জন্য রিস্টে ব্যথা করে। ছায়াদি, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট ডক্টর হিরণময় শীলকে। চলুন ওনার সঙ্গে আলাপ করি। নমস্কার ডক্টর শীল। ডক্টর শীল, আপনি তো চিঠিটা শুনলেন, তো এনার সমস্যার সমাধান কি হবে? এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তো না দেখলে বোঝা খুব মুশকিল। তবে ওনার যে বয়স সেটা রিফ্লেক্ট করছে যে নিশ্চয়ই ওনার কোনো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে। এটা একটা রেফার্ড পেন হতে পারে উইদাউট ইনভেস্টিগেশনস বলতে প্রাইমারিলি আমরা একটা এক্সরে অন্তত সার্ভাইকাল স্পাইনে করতে পারি। আর লোকালি যদি কোনো পেন থাকে সেটার একটা হিস্ট্রি নিতে হবে, যদি কোনো ট্রমা থাকে বা পড়ে গিয়ে থাকেন। সুতরাং মেইনলি বেসিক্যালি এই বয়সে আমরা যে পেশেন্ট পাই তাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকেই রেফার্ড পেন হয়, এবং তার জন্য ফিজিওথেরাপিউটিক যা যা ট্রিটমেন্ট আছে, লোকাল যদি কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট থাকে তার সঙ্গে অ্যাডভাইস নেওয়া উচিত। আচ্ছা, কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট বলতে আমার একটা প্রশ্ন মনে জাগে, এখন কিন্তু অনেক মাল প্র্যাকটিস হচ্ছে ফিজিওথেরাপি নিয়ে। এই বিষয়ে আপনি কি বলেন? এটা অ্যাকচুয়ালি খুব ভালো প্রশ্ন। ম্যাল প্র্যাকটিস ঠিক নয়। একটা সময় ছিল যখন ডাক্তারদের, আমাদের কলকাতা শহরে প্রচুর কোয়াক ডাক্তার ছিলেন। অ্যান্ড আজকে আমরা কোনো চেস্ট প্রবলেম হলে বা অন্যান্য হার্টের প্রবলেম হলে আমরা কার্ডিওলজিস্ট বা পালমোনোলজিস্টের কাছে যাই। আজকে ডাক্তাররা প্রুভ করেছে, সেটা প্রমাণ করেছে তাদের কোয়ালিফিকেশন দিয়ে, তাদের কোয়ালিটি দিয়ে, তাদের কাজ দিয়ে। আমাদের যেটা হয়, আমাদের কলকাতাতে ইনস্টিটিউশন, ফিজিওথেরাপি ইনস্টিটিউশন খুব কম বেসিক্যালি। আর যেগুলো ছোট ছোট ইনস্টিটিউশন রয়েছে সেগুলো রেকগনাইজ নয় ইউনিভার্সিটি। তো তার জন্য কি হচ্ছে, পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায়। আর ফিজিওথেরাপি প্রফেশনটা এত ইজি, সবাই করতে চায় আর কি। একটু কেউ বেকার হয়ে গেল, একটু ফিজিওথেরাপি করে দিই। বা আমি এরকম বহু ডাক্তার জানি যাদের ড্রাইভারও ফিজিওথেরাপিস্ট। তো আমিও ফিজিওথেরাপিস্ট। খুব ডিফিকাল্ট আর কি এর মধ্যে রেকগনাইজ ইয়ে করা। তো আমার মনে হয় আমি সবাইকে বলবো এটাই, যে একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যান। এবং কোয়ালিফাইড বুঝবেন কি করে সেটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে কোনো হসপিটাল, বড় বড় হসপিটাল যেগুলো আছে সেখানে কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট আছে। তাদের থেকে আপনি বলুন, তাদের রেজিস্ট্রেশন নাম্বার চান বা ডিটেলস তাদের প্রেসক্রিপশন করতে বলুন, তাহলেই বুঝতে পারবেন যে ওয়েদার ফিজিওথেরাপিস্ট ইজ অরিজিনাল অর নট। কারণ ম্যাল প্র্যাকটিস শুধু নয়, ভুল ফিজিওথেরাপি মানুষের মৃত্যুর কারণ হতে পারে বহু ক্ষেত্রে। আচ্ছা ডক্টর শীল, এই আইসিসিউর পেশেন্টদের শোনা যাচ্ছে এখন ফিজিওথেরাপি করাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই বিষয়ে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, এটা খুব মজার ব্যাপার। মানে আজকালকার দিনে নয় আর কি। এটা শুরু হয়েছে আজ থেকে 20 বছর আগে বিদেশে। বিদেশে ভীষণভাবে এটা পপুলার, বিকজ ওরা ফিজিওথেরাপিস্টকেই প্রথমে ডাকে। যে কোনো বেড রিডেন পেশেন্ট, শুধু আইসিসিউ বলে নয়, যে কোনো বেড রিডেন পেশেন্টের লাং প্রবলেম শুধু নয়, সারা শরীরের বিভিন্ন প্রবলেম হতে পারে। টু প্রিভেন্ট দ্যাট, আমরা এখানে যখন পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, যখন ডাক্তাররা কন্ট্রোলের বাইরে, ইনফেকশন এত বেড়ে গেছে, হাইপোস্ট্যাটিক নিউমোনিয়া বা শুয়ে শুয়ে থেকে অ্যাটেলাক্টিক চেঞ্জেস হয়ে একটা নিউমোনিয়া হচ্ছে, তখন একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্টকে তারা কন্ট্যাক্ট করছে। কিন্তু বিদেশের এর ওরিয়েন্টেশন অসম্ভব। ওরা আগে থেকেই প্রিভেন্ট করে দেয়, যে নিউমোনিয়া হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে সেটাকে প্রিভেন্ট করার জন্য ফিজিওথেরাপি শুরু করে, যেটাকে বলা হয় প্রোফাইল্যাকটিক পারপাস। এখানে প্রোফাইল্যাকটিক ফিজিওথেরাপি নয়, এখানে হয় সিমটমেটিক। যখন সিমটম হলো তখন ফিজিওথেরাপিস্টকে ডাকা হয়। কিন্তু আইসিসিউ আইকিউতে আমার মনে হয় ম্যান্ডেটারিলি ফিজিওথেরাপিস্ট মানে কোয়ালিফাইড, শুড বি ভেরি কোয়ালিফাইড অ্যান্ড এক্সপার্টিস ফিজিওথেরাপিস্ট রাখা উচিত। আর বাতের ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপিতে বিশাল একটা ভূমিকা আছে। হ্যাঁ, বাতের প্রবলেম হয় কি, যেমন আমার চেম্বারেই প্রচুর পেশেন্ট আসে। আসলে ভীষণ দরকার, ফিজিওথেরাপিস্ট শুধু ফিজিওথেরাপি করবে এটা নয়, ফিজিওথেরাপিস্টকে একটুখানি কাউন্সিলিং করা খুব দরকার। একজন পেশেন্ট আমাদের দেশে বেসিক্যালি আমি বলবো যে সব মেয়েদেরই বা মায়েদেরই একটা বয়সের পর ফিজিওথেরাপিস্টের কাছে কনসাল্ট করা উচিত। ধরুন যে কোনো বাতের ব্যথা, ধরুন একটা রিউমাটয়েড, বাত তো বিভিন্ন রকমের আছে, অস্টিওআর্থ্রাইটিস থেকে শুরু করে ভ্যারাইটিস আছে। কিন্তু কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। কি স্টেজে বাতটা আসলো, একটা খুব অ্যাকিউট অবস্থায় আসলে তার একটা ট্রিটমেন্ট হয়, ক্রনিক স্টেজে একটা ট্রিটমেন্ট হয়। এরকম বহু পেশেন্ট পাই আমরা যে 20 বছর পরে এসছে, 20 বছর পরে এসে বলছে আমাকে ঠিক করে দিতে হবে। তার কারণ হলো 20 বছর ধরে কোনো একজন থেরাপিস্ট বা ডাক্তারবাবু বা কেউ একজন বলেছেন যে আপনার ঠিক হয়ে যাবে। তো আলটিমেটলি উনি স্টেরয়েড ডিপেন্ডেন্ট হয়ে, পেন কিলার ডিপেন্ডেন্ট হয়ে আলটিমেটলি আমার কাছে এসছে। খুব সত্যি কথা বলতে কি, তাকে আমরা কিছু করতে পারি না অ্যাপার্ট ফ্রম সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। যা সিমটম হচ্ছে তার
কিউরেটিভ ট্রিটমেন্ট নেই। এই সত্যি কথা বলার মতো মানসিকতা প্রত্যেকটা ফিজিওথেরাপিস্টে থাকা উচিত। এর সঙ্গে কি কোনো ওরাল মেডিসিনের সাপোর্ট দরকার লাগে? ডেফিনেটলি লাগে। ডাক্তারদের ডেফিনেটলি ভালো মেডিসিন স্পেশালিস্ট যে আছেন তাদের সঙ্গে বা রিউম্যাটোলজিস্ট যিনি আছেন তাদের সঙ্গে ভালো করে লিয়াজো রেখে ফিজিওথেরাপিতে কন্টিনিউ করলে পেশেন্টের ডেফিনেটলি উপকার হয়। অনেক ধন্যবাদ ডক্টর শীল। শেষ করার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাকে, যদি একটু আমাদের দর্শকদের বলেন বাড়িতে কিভাবে আমরা প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি এই বাতের ব্যথা, হাড়ের ব্যথা থেকে রক্ষা পাওয়ার জন্য। অ্যাটলিস্ট বেসিক্যালি বিদেশে যেটা করে সেটা হলো পশ্চারাল কেয়ার, যেটা ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে। ধরুন আপনি যখন শুয়ে আছেন, শোয়া থেকে যখন উঠবেন, অ্যাটলিস্ট যে কোনো একটা সাইডে কাত হয়ে আস্তে আস্তে ওঠা। দুম করে সোজা হয়ে উঠে গেলাম, কখনো কোনো জিনিস তুলতে গেলাম তখন কোনো ভারী জিনিস তোলার ক্ষেত্রে হাঁটু মুড়ে বসে আস্তে আস্তে তোলা। মানে এই এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। মানে ফিজিওথেরাপিটা ওই রকম নয় যে এটা একটা লাইন অফ ট্রিটমেন্ট লিখে দিলাম বা বলে দিলাম সবাই তাই করলো। যেমন পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ ডক্টর শীল। শুনলেন তো ডক্টর শীল কি কি বললেন? আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে চিঠি লিখে জানান। চিঠি আমরা পাচ্ছি, খুব ভালো লাগছে। আরো চিঠি লিখুন এবং চিঠিতে কিন্তু আমার নাম লিখতে একদম ভুলবেন না। নামটা আরেকবার মনে করিয়ে দিই, দেবযানী। আজ তাহলে চলি, নমস্কার। তুমি যে আমার চিরদিনের সেই নারী। সবাই